গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, শুতে পারছি না রাত্রে। তাহলে তোমরা পড়াশোনা করছো বাড়িতে? পড়াশোনা করছো বাড়িতে, ডেলি পড়া ডেলি করতে হবে, নাহলে তোমাদের কখনো ভালো রেজাল্ট হবে না। তোমাদের স্যাররা যেদিন পড়া দেবে সেই দিনই পারলে পড়াটা করে নেবে। তোমাকে একটা জিনিস স্যার বোঝাচ্ছে তো, তোমাকে একটা জিনিস স্যার বোঝাচ্ছে, তুমি যদি সেটা একদিনের মধ্যে পড়ে নিতে পারো তাহলে তোমার স্যার কি বুঝিয়েছিল সেটা মনে থাকবে, তাই না? সেটা যদি ফেলে রাখো ভুলে যাবে স্যার কি বুঝিয়েছিল, তারপর আর বলবে স্যার এটা কি ছিল, ওটা কি ছিল, সেটা কি ছিল। এরকম করতে হবে তোকে। কি বুঝিয়েছিল, যেমন অঙ্ক একটা প্রসেস বোঝালো স্যার, সঙ্গে সঙ্গে না প্র্যাকটিস করলে ভুলে যাবে প্রসেসটা। যেন তুমি 6 বইতে অঙ্ক পেয়ে যাবে। তো স্যারের কাছে পড়ে কেন, স্যারের কাছে, স্যারদের কাছে পড়ে কেন স্যার, বলো? বোঝানোর জন্য। অঙ্কটা বুঝতে হবে, এটা সব থেকে বড় বিষয় আমাদের, কি অঙ্কটা বুঝতে হবে। আজকের দিনে আমরা শুরু করব, আগের দিন পড়েছিলাম কার্য আর ক্ষমতা, অঙ্ক হয়ে গেছিল অনেকগুলো, আর 7-8টা অঙ্ক করেছিলাম। আজকের আমরা একটা ভালো অঙ্ক করে ভালো একটা অঙ্ক দিয়ে শুরু করবো আজকে আমাদের ক্লাস, একটা দারুণ অঙ্ক দিয়ে এটা আমাদের ক্লাস আজকে শুরু করবো, ঠিক আছে? আজকে তোমাদের পড়ানো হবে শক্তি বা এনার্জি। রেডি বয়েজ? রেডি? নো? পিটিয়ে ভব করে দেবো। আজকে দিনে আমাদের ফার্স্ট অঙ্ক, 50 কেজি ভরের একজন ব্যক্তি 20 কেজি একটা ভরের বোঝা, 20 কেজি ভরের একটা বোঝা নিয়ে কি হচ্ছে, সে সিঁড়ি বেয়ে কত ধাপ উঠলো? 15 ধাপ। প্রতিটি ধাপের উচ্চতা 25 সেমি হলে এবং ব্যক্তিটি মোট 10 সেকেন্ড সময় নিলে ওই ব্যক্তির ক্ষমতা, মোট 10 সেকেন্ড সময় নিলে ওই ব্যক্তির মোট ক্ষমতা কত হবে? আমরা জানি ক্ষমতা সমান কি, আমরা জানি, পরীক্ষাতে এগুলো লিখবে, ক্ষমতা সমান পি সমান ডব্লিউ বাই টি, রাইট? এখানে বলা হচ্ছে, এখানে ডব্লিউ কার্য দেওয়া নেই, তাই তো? কার্য কি দেওয়া আছে? তার জন্য ডব্লিউ মানে আমরা কি করি, বল ইন্টু সরণ। ডব্লিউ সমান কি হয় আমরা জানি, বল ইন্টু সরণ। লিখলাম আমরা। আর এখানে বলও দেওয়া আছে, বলও দেওয়া নেই, তাই আমরা বলটাকে কি করতে হবে আমাকে? বলের সূত্র কি আবার, এম ইন্টু ত্বরণ। এখানে কি ত্বরণ হবে? অভিকর্ষ ত্বরণ নাকি, এস বাই টি। দেখে না, বাসে লেখো। এখানে এম কত? না 50 কেজি না, এখানে 50 কেজি ধরা হবে না, কি ধরবো? 50 প্লাস 20, ঠিক আছে? সে মাল নিয়ে দুপুরের দিকে উঠছে তো। এটাকে 50 প্লাস 20 মানে 70 কেজি। এবার এস কত, সরণ কত হয়েছে? সরণ কত হয়েছে বলো? কটা ধাপ উঠেছে উপরে? টোটাল কত ধাপ উঠেছে? 15 ধাপ, 15টি ধাপ উঠেছে, তাই তো? হ্যাঁ, 15টি ধাপ। প্রতি ধাপের কত উচ্চতা, কত প্রতি ধাপের উচ্চতা কত? 25 সেমি। তাহলে টোটাল কত ফুট উঠেছে? সে 15টা 25 সেমি উঠেছে, তাই না? তাহলে কত হবে এটা? মোট সরণ 25 গুণিতক 15 সেমি, কত হচ্ছে গুণ করলে? 375 সেমি। এটাকে কিসে করতে হবে? মিটারে করতে হবে, মানে 375 বাই 100 মিটার, মানে হবে 3.75। সময় দেওয়া আছে কত এখানটায়? 10 সেকেন্ড। পি সমান এম মানে কত হবে এখানটায়? 70, কিন্তু জি মানে কত? 9.8 ইন্টু এস মানে কত? 3.75 বাই টি মানে 10 সেকেন্ড। সেকেন্ড না, সেকেন্ড ক্ষমতা রাখো কি? ওয়াট বা জুল পার সেকেন্ড। ওয়াট বা জুল পার সেকেন্ড তো 257.25 জুল পার সেকেন্ড বা ওয়াট বলি, কি বলি কি আমরা? 257.25 ওয়াট বা জুল পার সেকেন্ড। হয়ে গেছে উত্তর।
ক্লিয়ার? অঙ্ক বোঝা গেছে? হ্যাঁ, মোট কটা ধাপ উঠেছে? 15টা ধাপ। এখান থেকে উঠেছে 15টা ধাপ উপরে উঠেছে, এখান থেকে 15টি ধাপ উপরে উঠেছে। তাহলে টোটাল কত উপরে উঠেছে? তাহলে বস্তুটা এখান থেকে এখানে এসছে, তাই না? তাহলে বস্তুটা সরণ কতটা হয়েছে? এই সোজা এইটা কতটা, এখান থেকে এতটা কতটা? 25 গুণিতক কত? 15। 25 গুণিতক 15। আচ্ছা, শক্তি কাকে বলে আমরা? শক্তি কি জিনিস বলো? শক্তি কি জিনিস? শক্তি আসলে কি কার্য আছে? বলছে কোনো বস্তুর বা কোনো ব্যক্তির কার্য করার যে সামর্থ্য, কি বললাম? কোনো বস্তু বা ব্যক্তির কার্য করার যে সামর্থ্য, তাকেই আমরা শক্তি বলি। দেখো, কোনো ব্যক্তি বা বস্তুর কার্য করার সামর্থ্যকে, কোনো ব্যক্তি বা বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। ঠিক আছে, বুঝলাম আমি। কোনো বস্তু বা ব্যক্তির কার্য করার সামর্থ্যকে আমরা বলবো শক্তি। তাহলে আমরা শক্তির পরিমাপ কিভাবে করব? আমরা একটা বস্তুর শক্তির পরিমাপ কিভাবে করব, বা কোনো ব্যক্তির শক্তির পরিমাপ আমরা কিভাবে করব? শক্তির পরিমাপ কিভাবে করব আমরা? শক্তির পরিমাপ, দেখো, শক্তির পরিমাপ লিখে রাখো। হচ্ছে একটি বস্তু বিশেষ অবস্থায় যে কার্য করতে পারে, একটা বস্তু সেটাই হবে শক্তির পরিমাপ। বলছে একটা বস্তু কার্য করার সামর্থ্য, কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। বলছে একটা বস্তু বিশেষ কোনো অবস্থায় যে কার্য করতে পারে, সেটাই আসলে কি? শক্তি। বলছে তাহলে শক্তি সমান বলা হচ্ছে, মানে তার মানে বলতে চাইছে শক্তি সমান কৃতকার্য বা কার্য। ঠিক আছে, একই জিনিস। শক্তি সমান কার্য বা কৃতকার্য, বা শক্তি সমান আমরা লিখবো কৃতকার্যের সূত্র কি আবার? আমরা জানি কি? বল ইন্টু সরণ। এই দেখো, এখন দেখো ভালো বোঝার চেষ্টা করে, এগুলো যখন আমরা ভেক্টর ফর্মে লিখবো তখন ডট দিতে হবে। আবার বলছি আমি, এই তুমি ডাইরেক্ট গুণ দিতে পারো এগুলো। যখন আমরা এটাকে কার্য সমান ভেক্টর ফর্মে লিখবো তখন ডট দেবো। আমরা যখন এইরকম লিখছি, শুধু এফ লিখছি, মানে শুধু এটা মান বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? এটা মান। এটা শুধু অভিমুখ বোঝাচ্ছে না। তখন ভেক্টর ফর্মে বোঝাচ্ছে, মানে এর মান বোঝাচ্ছে, আবার অভিমুখ বোঝাচ্ছে, মান বোঝাচ্ছে, অভিমুখ বোঝাচ্ছে। আর যখন শুধু এফ লিখছি, বুঝতে হবে এটা শুধু এটা বলের মান বোঝাচ্ছে, তখন কোন চিহ্ন দাও, কোনো সমস্যা নেই এগুলো। ঠিক আছে, অ্যাকচুয়াল ধারণা এটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? যখন তুমি ভেক্টর ফর্মে লিখবো এফ ভেক্টর, তখন ডট দেবো আমি, এদের মধ্যে ক্রস দেবো না। এফএস লিখবো, গুণ চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই এগুলো। যখন আমরা ভেক্টর ফর্মে লিখবো তখন ডট দিতে হবে। তখন যদি ক্রস দিই এরকম, তখন যদি এরকম লিখি এফ ক্রস এস দাও, এরকম যদি ক্রস দাও, এটা এরকম যদি ক্রস দাও ভেক্টর আকারে লিখে, এটা ভুল। মান বসানোর সময় গুণ দাও, গুণ ছিল গুণ করতে হবে তোমাকে। তাহলে লিখলাম, তাহলে ই সমান কি পাচ্ছি আমরা? শক্তি মানে কি? শক্তিকে প্রকাশ করা হয় কি দ্বারা? এনার্জি মানে ই। শক্তিকে প্রকাশ করা হয় ই দ্বারা। ই সমান
এফ ইন্টু এস। তোর বইতে ই দেওয়া আছে, কিন্তু যেটার ই দেওয়া দরকার সেটা, যেটা ক্রস দেওয়া দরকার সেটা ক্রস দিতে হবে। এসব এদের অঙ্ক করে হাজার হাজার অঙ্ক করলাম আমি এই চ্যাপ্টার ভেক্টরের উপরে। ক্লিয়ার? তাহলে শক্তির পরিমাপটা কি আসলে? শক্তি আসলে কৃতকার্য বা কার্য। শক্তিটাই হচ্ছে কার্য, কার্যটাই হচ্ছে শক্তি। বলছি শক্তি ও কার্য পরস্পরের উপর নির্ভরশীল এবং রূপান্তরযোগ্য। শক্তি এবং কার্য নিচে লিখে রাখতে পারো, শক্তি এবং কার্য পরস্পর, মানে কার্য শক্তিতে রূপান্তরিত হতে পারে আর শক্তি কার্য হতে পারে। কার্য এবং শক্তি পরস্পর নির্ভরশীল এবং রূপান্তরযোগ্য। কার্য এবং শক্তি পরস্পর নির্ভরশীল এবং রূপান্তরযোগ্য। বুঝে দিচ্ছি তাহলে আমি তাহলে বুঝে দিচ্ছি। শক্তি কি রাশি? শক্তি যেহেতু কার্য শক্তি একই জিনিস, কার্য কি রাশি? শক্তি হচ্ছে স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি। শক্তির একক কি হবে? কার্যের একক সমান। শক্তির একক ও মাত্রা সমান কি? কার্যের একক ও মাত্রা। ব্যাস লিখে দেবো। আচ্ছা এসআই একক কি লিখবো? এসআই একক। তাহলে কার্যের এসআই একক কি ছিল? কার্যের এসআই একক কি ছিল? জুল। দাম লাগবে না, লাগবে না, আছে অবশ্যই আছে, না কেন লাগবে না কেন? সিজি একক কি? আর্গ। আচ্ছা আর্গ মানে কি বলেছিলাম আমি, বলতো আর্গ মানে কি, জুল মানে কি বলো? মানে কি মানে আর্গ? হ্যাঁ আর্গ মানে না, আর্গ মানে কি অ্যাকচুয়ালি? হ্যাঁ বল, আর্গ মানে কি? ডাইন ইনটু সেমি। এটা হচ্ছে নিউটন ইনটু মিটার। মাত্রা কি হবে? মাত্রা হবে, কার্যের মাত্রা কি হবে? এম এল স্কয়ার আসবে, তাই না? তাই তো, এল স্কয়ার আসবে তো, এম ইনটু এস তো, হ্যাঁ এল স্কয়ার মাইনাস 2। শক্তির বিভিন্ন রূপ রয়েছে। বলছে একটা বস্তুতে শক্তি, বল শক্তি কি, শক্তির 7টা 8টা রূপ রয়েছে, মানে প্রকার রয়েছে। একটা শক্তিকে আমরা 7-8 ভাগে ভাগ করতে পারি, 8 ভাগে, 8 ভাগে, তাই তো? শক্তিকে আমরা 8টি রূপে 8টি ভাগে ভাগ করতে পারি। শক্তিকে আমরা 8টি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? বা আমরা বলতে পারি একটি বস্তুর মধ্যে শক্তি 8টি রূপে অবস্থান করতে পারে, 8টি রূপে অবস্থান করতে পারে, ঠিক আছে? নিউক্লিয় শক্তি আর পারমাণবিক শক্তি। বলছে শক্তির 8টি রূপ হয়, প্রায় 8টি রূপ, 8টি রূপই হয় শক্তির, হয় 8টা রূপ। ক্লিয়ার? না নেই। তোমাদের সিলেবাসে রয়েছে কি? শুধুমাত্র যান্ত্রিক শক্তি রয়েছে আমাদের সিলেবাস। আমরা পড়বো যান্ত্রিক শক্তি পড়বো। দেখো সবাই হেডিং দাও, যান্ত্রিক শক্তি। আমাদের তোমাদের ক্লাস 9-এ শুধুমাত্র রয়েছে যান্ত্রিক শক্তি সম্বন্ধে রয়েছে, পড়তে হবে আমাদের যান্ত্রিক শক্তি। আমরা পড়বো কি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কাকে বলে? দেখো যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কি বোঝায়, আগে সংজ্ঞাটা বুঝে নাও, তারপর আমি বোঝাবো এগুলো ইন্টারেস্টিং জিনিস এগুলো। যান্ত্রিক শক্তি মানে কি? মনে করো একটা বস্তু, মনে করো গতিশীল আছে একটা বস্তু, তখন বস্তুটা যে কার্য করার সামর্থ্য লাভ করবে। যান্ত্রিক শক্তি না, যান্ত্রিক শক্তি একটা ভাগ, তাকে বল যান্ত্রিক শক্তি। দুটো ভাগ আছে, যান্ত্রিক শক্তির দুটো ভাগ রয়েছে তোমাদের, একটা হচ্ছে গতিশক্তি আর একটা স্থিতি শক্তি। বলছি যখন একটা বস্তু গতিশীল থাকবে তখন সেই বস্তুটি যে কার্য করার সামর্থ্য লাভ করবে তখন তাকে বলবো আমরা গতিশক্তি। আর একটা বস্তু যখন
অবস্থান বা আকারের বা আকৃতির পরিবর্তন হবে। বলছি, যখন কোনো বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন হবে, এগুলো কি স্যার বুঝতে পারছি না, এগুলো কিরকম হচ্ছে এগুলো? আকার আকৃতি পরিবর্তন মানে, তাই না? বা অবস্থানের পরিবর্তন মানে কি? যখন উদাহরণ দেবো ভালোভাবে বুঝতে পারবে তোমরা। হ্যাঁ, মানে একটা গুলতি নিলাম। হ্যাঁ, গুলতিকে টানছি আমি। হ্যাঁ, মার্বেল নিয়ে টানছি, তাহলে এখানে টানছি মানে কি, রাবারটার কি হচ্ছে, এটা রাবারটা সরছে, আকার পরিবর্তন হচ্ছে। এই বলছেন সংজ্ঞায় কি লেখা আছে, কোনো বস্তুর আকার বা আকৃতির বা অবস্থানের পরিবর্তন হলে তখন বস্তুটি যে কার্য করার সামর্থ্য লাভ করে, তখন তাকে বলবো স্মৃতিশক্তি। একটা সাপোজ বোঝার চেষ্টা করবো। আমি কি নিলাম, একটা গুলতি নিলাম, টানলাম আমি, তাহলে এটা কি হচ্ছে, রাবারের কি হচ্ছে, আকার পরিবর্তন হচ্ছে। তো ওই আকার পরিবর্তনের জন্য ওই গুলতির, এই রাবারের দুই পাশে সৃষ্টি হচ্ছে কি, স্থিতিশক্তি সৃষ্টি হচ্ছে। যেই আমি ছেড়ে দেবো গুলতিটা, কি হয়ে যাবে, গুলতিটা কি লাভ করবে, আবার গতিশক্তি লাভ করবে। বা একটা তীর ধনুকে আমরা টানছি, এমনি নর্মাল অবস্থায় টানলে কি হবে, এটা তীরটা কি হয়, বেঁকে যায়। তো বাঁকছে মানে কি, তীর ধনুকের কি হচ্ছে, আকার পরিবর্তন হওয়ার জন্য কি ওখানটা স্মৃতিশক্তি সঞ্চিত হচ্ছে। তারপর যেই ছাড়বো ওই স্মৃতিশক্তিটা কিসে পরিণত হচ্ছে, গতিশক্তিতে। বোঝা যাচ্ছে তো কি বলছে? আর অবস্থানটা কি, এটা হচ্ছে আকার নিয়ে হলো। সঙ্গের মধ্যে তিনটে জিনিস উল্লেখ করা আছে। অবস্থান পরিবর্তন মানে একটা বস্তু মনে করো অবস্থান পরিবর্তন করছে, তার এক জায়গায় ছিল, আগে নিচে ছিল, আগে ভূপৃষ্ঠে ছিল, এখন এসছে উপরে, এসছে কিছুটা উপরে, এসছে 10 মিটার উচ্চতায় এসছে, তখন এই আকার অবস্থানের পরিবর্তন হচ্ছে বস্তুর, এই বা অবস্থানের পরিবর্তন হচ্ছে বস্তুর, তখন বস্তুটা একটা কার্য করার সামর্থ্য লাভ করে। বস্তুটা কার্য করার একটা সামর্থ্য লাভ করে, তখন সেটা হচ্ছে কি, সেটাও কি শক্তি, স্মৃতিশক্তি। এটাকে বলে অভিকর্ষ স্মৃতিশক্তি। স্মৃতিশক্তি দুটো ভাগ, আবার স্মৃতিশক্তি দুটো ভাগ আছে। অভিকর্ষ স্মৃতিশক্তি কোনটা, যখন বস্তুর অবস্থার পরিবর্তন করবে। আর একটা হচ্ছে টানলাম বলা, আকার বা আকৃতির পরিবর্তন যখন হবে, তখন তাকে বলা হয় স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। ঠিক আছে, আসো দেখো সংজ্ঞাটার মধ্যে যান্ত্রিক শক্তির সংজ্ঞায় একসঙ্গে তিনটে ভাগ আছে, অ্যাকচুয়ালি তিনটে ভাগ, দুটো ভাগ, একটা ভাগে দুটো ভাগ আছে, তিনটে মিলিয়ে সংজ্ঞাটা বানাবো আমি, যান্ত্রিক শক্তির সংজ্ঞাটা তৈরি করবো। ঠিক আছে, দেখো কোন বস্তুর অবস্থান বা আকার কোন বস্তুর অবস্থান বা আকার এবং গতির পরিবর্তনের জন্য কোন বস্তুর অবস্থান বা আকার এবং গতির পরিবর্তনের জন্য বস্তুটি কার্য করার যে সামর্থ্য লাভ করে, তাকে যান্ত্রিক শক্তি বলে। সংজ্ঞার মধ্যে লুকিয়ে দিচ্ছি আমরা, সংজ্ঞার মধ্যে লেখা আছে, দেখো কোন বস্তুর আকার বা অবস্থান বা আকার এবং গতির পরিবর্তনের জন্য। দেখো যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। যান্ত্রিক শক্তিকে দুই ভাগে যান্ত্রিক শক্তি দুই প্রকার। যান্ত্রিক শক্তি দুই প্রকার। এক নম্বর স্থিতি শক্তি, 2 নম্বর গতি শক্তি। ক্লিয়ার? মানে এইটার ক্ষেত্রে এই যখন সংজ্ঞাটা আমি এরকম লিখবো, দেখো বুঝে নাও, যখন আমরা সংজ্ঞাটা এরকম লিখবো, কোন বস্তুর অবস্থান বা আকার পরিবর্তনের জন্য বস্তুটি কার্য করার যে সামর্থ্য লাভ করে, তখন তাকে বলবো, দেখেছিস তো,
কোন বস্তুর গতির পরিবর্তনের জন্য বস্তুর যে কার্য করার ক্ষমতা লাভ করে তাকে বলবো ও ম্যান। ঠিক আছে, দেখো দেখো আমরা প্রথমে পড়বো কি স্থিতি শক্তি। এক নম্বর এ দিয়ে স্থিতি শক্তি। স্থিতি শক্তি, স্থিতি শক্তির ইংরেজি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি। দেখো তাহলে কি লিখবো এটা, কোন বস্তু তার, এই দেখো কোন বস্তু তার স্বাভাবিক অবস্থান আকার বা আকৃতি পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে। কোন কি বললাম, স্মৃতিশক্তি কাকে বলবো আমরা, কোন বস্তু তার স্বাভাবিক অবস্থান আকার বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হচ্ছে স্মৃতিশক্তি। দেখো স্মৃতিশক্তির আবার দুটো ভাগ আছে, স্মৃতিশক্তির দুটো ভাগ রয়েছে। স্থিতিশক্তির দুটি ভাগ রয়েছে। এক নম্বর, দেখো অবস্থানের জন্য একটা সঙ্গে হবে অবস্থান, এখানে লেখা আছে অবস্থান কমা আকার বা আকৃতি। অবস্থান যখন যখন অবস্থান পরিবর্তন হবে বস্তুর তখন তাকে বলবো অভিকর্ষীয় স্থিতিশক্তি। মনে করো একটা বস্তু উপর থেকে নিচ থেকে কোথায় নিয়ে গেছি, একটা বস্তুটাকে উপরের দিকে নিয়ে গেছি, তখন তার সেটা কি হচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে। তো একটা বস্তুকে যখন আমি অবস্থান পরিবর্তন করাচ্ছি, একটা বস্তু যখন আমি অবস্থান পরিবর্তন করাচ্ছি, মাটি থেকে একটা বস্তুকে আমি 10 মিটার উচ্চতায় নিয়ে গেছি, তখন সেটা হবে কি শক্তি, অভিকর্ষীয়। যখন আকার বা আকৃতি পরিবর্তন করবো, মনে করো এই তো বলছিলাম যেটা গুলতি বলছিলাম, আকার পরিবর্তন হচ্ছে, তীর ধনুক বলছিলাম কি বলি, আকার পরিবর্তন হচ্ছে বা আকৃতির পরিবর্তন হচ্ছে, তখন যে স্মৃতিশক্তি লাভ হচ্ছে তখন তাকে বলবো স্থিতি স্থাপক স্মৃতিশক্তি। এক নম্বর লেখো অভিকর্ষীয় স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতি শক্তি। 2 নম্বর লিখবো স্থিতি স্থাপক স্মৃতিশক্তি, স্থিতি স্থাপক স্থিতি শক্তি। স্থিতিস্থাপক মানে কি, টানছে মানে কি, বস্তুর আকার পরিবর্তন হচ্ছে। আকার পরিবর্তন হওয়ার ধর্মকে আমরা কি বলি, বস্তুর আকার পরিবর্তন হওয়ার ধর্ম, তা ফিরে যাওয়ার ধর্মকে কি বলি আমরা, স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপক শক্তি, এখানে আকার পরিবর্তন হচ্ছে, এখানে আকার পরিবর্তন হচ্ছে না। এই কথা বলছি না, কোন বস্তু তার অবস্থান পরিবর্তন করলে বস্তুটি কার্য করার যে সামর্থ্য, বা বলতে পারো এটাও বলতে পারো কোন বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কোনো উচ্চতায় নিয়ে গেলে বস্তুটি কার্য করার যে সামর্থ্য লাভ করে। ঠিক আছে, কোনটা লিখবো বলো, কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে বলতে হবে। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কোনো উচ্চতায় নিয়ে গেলে বস্তুটি কার্য করার যে সামর্থ্য লাভ করে। মানে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে বস্তুত্ব, তাই না? কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে
অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কোনো উচ্চতায় নিয়ে গেলে বস্তুটি কার্য করার যে সামর্থ্য লাভ করে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, যে কোনো উচ্চতা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কি অবস্থানের পরিবর্তন, তার জন্য বস্তুতে গতি সৃষ্টি হচ্ছে। মনে রাখবে কি বলছে, অভিকর্ষীয় স্থিতিশক্তি পরিমাপের জন্য অভিকর্ষীয় স্থিতিশক্তি পরিমাপের জন্য একটি নির্দেশ তলের প্রয়োজন হয়। একটি নির্দেশ তল মানে কার সাপেক্ষে আমি উপরে নিয়ে যাচ্ছি, নিচে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? নির্দেশ তল মানে যার যে তলের সাপেক্ষে বস্তুটাকে আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি না নিচের দিকে নিয়ে যাচ্ছি, সেটা বোঝাচ্ছে, ঠিক আছে? অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপের জন্য একটি নির্দেশ তলের প্রয়োজন হয়। নির্দেশ তলের প্রয়োজন হয়। এখানে নির্দেশ তলটা ধরা হয় কি, এখানে নির্দেশ তলটাকে ধরা হয় সবসময় ধরা হয় নির্দেশ তল ধরা হয় সবসময় কি ধরা হবে? নির্দেশ তলকে ভূপৃষ্ঠকে নির্দেশ তল ধরা হয়, ঠিক আছে? ঠিক আছে, মনে রাখবে এগুলো স্টার দিয়ে লিখে রাখো, শর্ট প্রশ্ন পড়বে। বলছে নির্দেশ তলে একটা বস্তু কোথায় আছে? নির্দেশ তলে কোথায় আছে বস্তুটা? নির্দেশ তলে মানে কোথায় আছে বস্তুটা? ভূপৃষ্ঠে আছে। যখন বস্তু ভূপৃষ্ঠে থাকবে তখন তার স্থিতিশক্তি হয় সবসময় শূন্য। কোনো বস্তু ভূপৃষ্ঠে থাকলে, শর্ট প্রশ্ন পড়বে, ভূপৃষ্ঠে থাকলে এখান থেকে শর্ট প্রশ্ন পড়বে, তার স্থিতিশক্তি হয় বা বস্তুর স্থিতিশক্তি হয় শূন্য। ঠিক আছে, কোনো বস্তু যদি ভূপৃষ্ঠের উপরে থাকে, যদি কোনো বস্তু ভূপৃষ্ঠের উপরে আছে, ভূপৃষ্ঠ থেকে উপরে আছে, তখন বস্তুর স্থিতিশক্তি হয় ধনাত্মক, পজিটিভ হয়। কি হয়? ধনাত্মক, পজিটিভ। কোনো বস্তু ভূপৃষ্ঠ থেকে উপরে থাকলে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উপরে থাকলে তার স্থিতিশক্তি ধনাত্মক হয়, পজিটিভ। কোনো বস্তু কোথায় আছে? ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে আছে, তখন তার মান কত হবে? তখন বস্তুর স্থিতিশক্তির মান কত হবে? মাইনাস, নেগেটিভ হবে, ঋণাত্মক হবে, ঠিক আছে? বলছি যখন বস্তুটা ভূপৃষ্ঠে আছে তার স্থিতিশক্তি কত? যখন বস্তু ভূপৃষ্ঠে থাকবে শূন্য। আর যখন কোনো বস্তু ভূপৃষ্ঠ থেকে উপরে থাকবে, তখন তার স্থিতিশক্তি কি? ধনাত্মক। এবার ভূপৃষ্ঠ থেকে নিচে আছে, বলছি এখানে থাকলে বস্তু পোটেনশিয়াল এনার্জি, ইপি বলা হয়। কি বলা হয় একে? পোটেনশিয়াল এনার্জি। যখন বস্তুটা ভূপৃষ্ঠের উপরে আছে, ভূপৃষ্ঠে আছে, তখন তার স্থিতিশক্তি শূন্য। যখন ভূপৃষ্ঠের উপরে আছে তখন তার ইপি, পোটেনশিয়াল এনার্জি, কি হয়? প্লাস। যখন ভূপৃষ্ঠের নিচে আছে ইপি হবে কি? নেগেটিভ মান আসবে। এটাই বলতে চাইছি, ঠিক আছে? কোন বস্তু, শর্ট প্রশ্ন পড়বে এগুলো, কোন বস্তুর স্থিতিশক্তি কখন ঋণাত্মক হতে পারে? বলবে কোন বস্তুর স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? হলে কখন হবে? কোন বস্তু ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে থাকলে তার স্থিতিশক্তি ঋণাত্মক হয়।
এই পাশে ছবি আঁকে রাখতে পারো, ছবিটা লিখে দিতে পারো। এটা কি নির্দেশ তল। ভূপৃষ্ঠ আসলে কি এখানটায় নির্দেশ তল বলা হয়, ভূপৃষ্ঠকে বলা হয় এখানে নির্দেশ তল। ছবিটা পাশে এঁকে রাখবে, ছবিটা পাশে এঁকে রাখবে। ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে থাকলে স্থিতিশক্তি হবে ঋণাত্মক। এবার আমরা পড়বো অভিকর্ষীয় স্থিতিশক্তির। আগে উদাহরণ দেবো না, আগে উদাহরণ, আগে পরিমাপটা করিয়ে দিই তারপর উদাহরণ লাস্টে, নাকি? স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ বা গাণিতিক প্রকাশ, গাণিতিক রূপ প্রতিষ্ঠা করবো আমরা। আমরা কোথা থেকে করবো, আমরা কিভাবে করব অভিকর্ষীয় স্থিতিশক্তির প্রতিষ্ঠা, আমরা কিভাবে করব, কোথা থেকে করব, কোথা থেকে শুরুটা করবো, কোথা থেকে শুরুটা করবো, কোথা থেকে আমরা কি, হ্যাঁ আমরা জানি কি বলেছিলাম, কার্য সমান কি, কার্য সমান কি বলেন সরণ, ঠিক আছে। আর কার্যটাই কি আসলে শক্তি, তাহলে কার্যটা এখানে কি স্থিতিশক্তি, কার্যটা এখানটায় স্থিতিশক্তি। হ্যাঁ লেখো লেখো, আমরা জানি কার্য সমান কি, বল ইন্টু, এখান থেকে সমান প্রতিষ্ঠা হবে, ঠিক আছে, এখান থেকেই প্রতিষ্ঠা হবে, এটা ছোট সহজ। বল ইন্টু সরণ বা কার্য সমান এফ ইন্টু এস, কার্য সমান বল এফ ইন্টু এস, তাই তো? মনে করো মনে করো মনে করো মনে করো মনে করো ভূপৃষ্ঠের উপর একটা এম ভরের বস্তু রয়েছে, ভূপৃষ্ঠের উপর এম ভরের বস্তু, এবং বস্তুটাকে কি করলাম আমি, বস্তুটাকে কি করলাম, এই উচ্চতায় তোলা হলো, ঠিক আছে। আচ্ছা লিখে দেবো এগুলো, হ্যাঁ লিখি, লিখছি এখানে লিখছি, হ্যাঁ মনে করি এম ভরের একটি, এটা পড়ে না, আগেরটা পড়ে, পরেরটা পড়ে, হচ্ছে পড়ে, মনে করি এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তোলা হলো, এবং বস্তুর ওপর, আচ্ছা বস্তুর উপর অভিকর্ষ বল কত হবে, বস্তুর উপর অভিকর্ষ বল নিচের দিকে এফ সমান এম জি লেখো, এবং বস্তুর উপর অভিকর্ষ বল এফ সমান কত, এম ইন্টু জি। এটা আগে লেখা দরকার নেই, ঠিক আছে। এইটা লেখার পর কি করবে তোমরা, এইটা লেখার পর এটা লিখবে, তাই তো? হ্যাঁ এবার কি করবে, কার্যতে বসাবে, কার্য সমান কি জানি আমরা, এইটা পরে লিখবে, এইটা আগে লিখবে, এইটা পরে লিখবে, এইটা লেখার পর এটা লিখবে। তোমার কার্য সমান কি জানি, বল ইন্টু সরণ, ঠিক আছে। বল কার্য সমান বল কত বেরিয়েছে, এম জি। সরণ আসলে কি, এখানটায় কত উচ্চতায় তুলেছি বস্তুটাকে, ছবি আঁকতে হবে, এইচ। তাহলে কার্য সমান কি পেলাম, এম জি এইচ। নিচে লিখবে কার্য ও শক্তি পরস্পর নির্ভরশীল এবং রূপান্তরযোগ্য। অতএব কার্য সমান শক্তি, অতএব
এখানে স্মৃতিশক্তি বলতে পারবো আমরা, স্মৃতিশক্তি সমান কার্য অ্যাকচুয়ালি, তাই না? শক্তি সমান কার্য বলতে পারি। অতএব ইপি সমান এম জি এইচ, ঠিক আছে? ইপি সমান এম জি এইচ। কার্যটাই কি আসলে? শক্তি। কার্য আর শক্তি কি রূপান্তরশীল, রূপান্তরযোগ্য, নির্ভরশীল পরস্পর। কার্য সমান শক্তি, তাহলে কার্য সমান কি হবে? স্থির শক্তি হবে। যেটা কার্য সেটাই কি এখানটায় এনার্জি, পিতে পোটেনশিয়াল লিখে দিচ্ছি, পোটেনশিয়াল এনার্জি। অভিকর্ষীয় স্থিতিশক্তিটাই হচ্ছে কি এমজিএইচ, ঠিক আছে? ডাব্লিউ সমান কি এমজিএইচ হয়েছে, তাহলে এইটাই সমান কি স্থিতিশক্তি। ওকে, এবার মনে করো বস্তুটা মাটিতে ছিল না, প্রথমে কোথায় ছিল না? ভূমিতে ছিল না। কোথায় ছিল বস্তুটা? দেখো, প্রথমে এখানে ছিল। এম ভরের বস্তুটা কোথায় ছিল? এখানে ছিল। কত উচ্চতা ছিল? প্রথমে একদম প্রাথমিক অবস্থানে ছিল মনে করো H1 উচ্চতায়। প্রাথমিক অবস্থায় ভূপৃষ্ঠ ছিল না, ডাইরেক্ট ছিল M1 উচ্চতায়, সরি H1 উচ্চতায়। তারপরে এই বস্তুটাকে নিয়ে গেলাম কত? H2 উচ্চতায় নিয়ে গেলাম। তখন স্থিতিশক্তি কত হবে বস্তু? তখন বস্তুর উপর বস্তুর মোট স্থিতিশক্তি কত হবে? দেখো, ভালো করে দেখো কি বলছি। প্রথমে বস্তুটা ছিল না, ভূমিতে ছিল না। কোথায় ছিল? H1 উচ্চতায় ছিল। সেখান থেকে আমি নিয়ে গেছি বস্তুটাকে কত? ভূপৃষ্ঠ থেকে H2 উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে H2 উচ্চতায়। তাহলে এখানটায় কি বলে, তখন স্থিতিশক্তি কি হবে? তখন হবে বস্তুর মোট স্থিতিশক্তি, বস্তুর মোট স্থিতিশক্তি বলা হচ্ছে কি হবে? বা তখন কার্য, বস্তুর কত কার্য করছে এখানটা, বস্তুর কত কার্য হচ্ছে, কার্য বলতে পারো। কি বলতে পারো? কার্য, ডাব্লিউ। তখন কার্য বা স্থিতিশক্তি একই তো, কার্য দিয়ে করবে। এটা অ্যাকচুয়ালি কার্য, এটাকে অ্যাকচুয়ালি এটা কি স্থিতিশক্তি পরিবর্তন হচ্ছে এখানে। কি হচ্ছে এখানে? স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে, তখন এটা কার্য বলবি আমরা, ঠিক আছে? কার্য সমান কত হবে? অন্তিম স্থিতিশক্তি কি আছে? অন্তিম স্থিতিশক্তি মানে অভিকর্ষ স্থিতিশক্তি এটা, কিন্তু ঠিক আছে আমি আর অভিকর্ষ লিখছি না, মাইনাস প্রাথমিক স্থিতি শক্তি। লিখ না অঙ্ক করতে কাজে লাগবে। অন্তিম স্থিতিশক্তির কার্য আর কি, এটা হচ্ছে কি কার্য আছে, লিখতে পারো এটা। কার্য ও স্থিতি শক্তির মধ্যে, কার্য ও স্থিতি শক্তির মধ্যে সম্পর্ক। এটা কি কার্য ও স্থিতি শক্তির মধ্যে সম্পর্ক। কার্য সমান স্থিতি শক্তির পরিবর্তন। কার্য সমান স্থিতি শক্তির পরিবর্তন, ঠিক আছে? কার্য তাহলে ডাব্লিউ সমান কি স্থিতি শক্তির পরিবর্তন, মানে কি অন্তিম স্থিতি শক্তি মাইনাস প্রাথমিক স্থিতি শক্তি। অন্তিম কত হবে বলতো? অন্তিম স্থিতি শক্তি কত হবে? এখানে বস্তুটা আছে মনে করো প্রথমে, তাহলে এখানে বস্তুটা থাকলে কত স্থিতি শক্তি হয়? এখানে বস্তু থাকলে কত শক্তি দিতে হবে? mgh2। কি এখানে হলে কত হবে? mgh1। mgh2 মাইনাস mgh1। এটা কার সম্পর্ক হচ্ছে? কার্য ও স্থিতি শক্তির মধ্যে সম্পর্ক। কার্য সমান বলা হচ্ছে স্থিতি শক্তির পরিবর্তন। কার্য সমান কি? স্থিতি শক্তির পরিবর্তন। মানে কার্য সমান এখানে স্থিতি শক্তির পরিবর্তন, মানে
অন্তিম স্থিতিশক্তি বস্তুটার অন্তিম অবস্থান যেখানটায়, অন্তিম অবস্থান কোথায়, H2 উচ্চতায়, তখন স্থিতিশক্তি কত, mgH2 করে দিচ্ছে প্রমাণ। আবার মাইনাস প্রাথমিক স্থিতিশক্তি মানে কত, প্রাথমিক অবস্থান কোথায় ছিল, H1 উচ্চতায়, তখন স্থিতি কত, mgH1। রেখে দাও, আর লাগবে না, রেখে দাও এটা, ঠিক আছে। অভিকর্ষীয় স্থিতিশক্তির উদাহরণ অলরেডি একটা বলেছি তোমাকে, কি বলেছি বলো তো, দেখো জলকে কি বললাম আমি, জলকে কোনো উঁচু জায়গায় আবদ্ধ করে রাখলে তো থাকে, সেই জলাশয়ে অভিকর্ষীয় স্থিতিশক্তি সঞ্চিত থাকে। জলকে কোনো উঁচু জায়গায় বাঁধ দিয়ে আবদ্ধ করে রাখলে সেই জলাশয়ে স্মৃতিশক্তি, অভিকর্ষীয় স্মৃতিশক্তি, অ্যাকচুয়ালি এটা অভিকর্ষীয় স্মৃতিশক্তি সঞ্চিত থাকে। মানে কি কেমন বলতো, এই তো মনে করো জলের একটা ভূমি আছে, এটা দেখো, এটা তো ভূমি, হ্যাঁ, জল আছে কিরকম, জল আছে এরকম উঁচু জায়গা পর্যন্ত আছে, হ্যাঁ, বাঁধ দিয়ে রাখা হয়েছে, কেমন দিয়ে রাখা হয়েছে, বাঁধ দিয়ে রাখা হয়েছে এরকম জল, তার কারণ উচ্চতায় আছে তো, উচ্চতায় আছে তো, mgh, তাই না, কত মিটার জল আছে, উঁচু জলাশয় মনে করো আছে, ভবিষ্যৎ থেকে উঁচু বাঁধ দিয়ে, উঁচু জায়গায়, কোনো উঁচু জায়গায়, অ্যাকচুয়ালি উঁচু জায়গায় ভাবতে হবে, কোনো উঁচু জায়গায় পাহাড়ের উপরে বাঁধ দিয়ে জল আটকে রাখা হয়েছে, জলটা কি স্থিতিশক্তি। যেটা বললাম, আর যেটা বাকি আছে, কোনো বস্তুর আকার বা আকৃতি পরিবর্তনের জন্য, কোনো বস্তু তার স্বাভাবিক আকার বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে, কোন বস্তু তার স্বাভাবিক আকার বা আকৃতি পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে, তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। এর কোনো মানটার নেই, একই, এর উদাহরণ করবো আমরা ডাইরেক্ট, এর কি করবো উদাহরণ, স্থিতিস্থাপক স্মৃতিশক্তির উদাহরণ, স্থিতিস্থাপক স্থিতি, এর রাশিমালা হয় না, একটাই রাশিমালা mgh, অভিকর্ষীয় স্মৃতিশক্তির রাশিমালাই হয়, ঠিক আছে। এর হ্যাঁ কোনটা, না ওটা পড়তে পারে না, অভিকর্ষীয় স্থিতিস্থাপক স্মৃতিশক্তির উদাহরণ, লেখো 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 লেখো, এক নম্বর দিয়ে লেখো, এখানে অনেকগুলো বলবো। একটি পাথরকে কি বললাম, একটি পাথরকে কোথায় নেবো আমি, গুলতির রাবারের মধ্যে নিয়ে টেনে ধরলে, কি বললাম আমি, একটি পাথরকে পাথরের গুলতির রাবারের মধ্যে নিয়ে টেনে ধরলে, এখানে রাবারের কি হচ্ছে, মানে আকার পরিবর্তন হচ্ছে, তাহলে ওই রাবারের প্রসারিত রাবারে কি বলা হচ্ছে, ওই প্রসারিত রাবারে স্মৃতিশক্তি সঞ্চিত হয়, তখন ওই প্রসারিত রাবারে স্মৃতিশক্তি সঞ্চিত হয়। এই যদি ছেড়ে দিই আবার রাবারটা, যদি আবার রাবারটা ছেড়ে দিই, তখন কি হয়ে যাবে, ওই স্মৃতিশক্তিটা কিসে পরিণত হবে, গতিশক্তিতে। এগুলো আবার লেখানো হবে তোমাদের যখন শক্তির সংরক্ষণ সূত্র পড়াবো, স্মৃতিশক্তি থেকে গতিশক্তির উদাহরণ দাও, স্মৃতিশক্তি থেকে গতিশক্তি পরিবর্তনের উদাহরণ দাও। আবদ্ধ জলাশয় কি থাকে, স্মৃতিশক্তি থাকে, মাছ থাকে, বোধবের পড়তে স্মৃতি মাছ থেকে পড়ছিস, একটু বললাম আবদ্ধ জলাশয় কি থাকে বললাম, হ্যাঁ, তাহলে সেই জল ছেড়ে দিলে কি হবে, জল নিচের দিকে পড়বে, গতিশক্তি লাভ করবে, মাছ থাকে নাকি, পিটিয়ে খানা করা পিটিয়ে ঘর জানিস তো,
একটি পাথরকে গুলতির রাবারের মধ্যে নিয়ে টেনে ধরলে সেই প্রসারিত রাবারের স্মৃতিশক্তি সঞ্চিত থাকে। তারপর লিখবো আমরা এখানে কার আকার পরিবর্তন হচ্ছে? ধনুকের আকার। ধনুকের আকার এখানটা কার হচ্ছিল? রাবারের পরিবর্তন হচ্ছিল। গুলতিতে কি কার? গুলতির মধ্যে রাবারের দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে, আকার পরিবর্তন হচ্ছিল, ওই জন্য রাবারের স্মৃতি সঞ্চিত হচ্ছিল। এখানে ধনুকের আকার পরিবর্তন হচ্ছে, ধনুক বেঁকে যাচ্ছে, তাই তো? ধরলে হ্যাঁ দড়ি তো পারবে না, বলছি ধনুকের দড়ির মধ্যে তীর নিয়ে টেনে ধরলে ধনুকে স্থিতিশক্তি সঞ্চিত হয়। আমি আর লেখাচ্ছি না যে ছেড়ে দিলে সেটা আবার গতিশক্তি পরিণত হবে, ওটা লিখছি না, ওটা পড়া লেখানো হবে, ওদের পড়া লেখানো হবে, ঠিক আছে? শক্তি রূপান্তর লেখানো হবে। আরটা কি বললাম আমি? ক্লিয়ার? বলেছে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি কাকে বলবো আমরা? স্থিতিস্থাপক স্মৃতিশক্তি কাকে বলছি আমরা? যে কোনো বস্তু তার স্বাভাবিক আকার বা আকৃতির পরিবর্তনের জন্য বস্তুটির মধ্যে যে কার্য করার সামর্থ্য আছে, তাই তো, তাকে বলছি আমরা কি? স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। এর উদাহরণ কি বললাম? একটি পাথরকে গুলতির রাবারের মধ্যে নিয়ে যদি আমি টানি, তাই তো, তাহলে তখন রাবারের কি হচ্ছে? আকার বা আকৃতির পরিবর্তন হচ্ছে। তার জন্য ওই রাবারের মধ্যে কি সঞ্চিত হচ্ছে? স্মৃতিশক্তি হচ্ছে। এই রাবার যদি আবার ছেড়ে দিই আমি, দেখা যাবে কি এই স্মৃতিশক্তিটা, যে শক্তিটা উৎপন্ন হয়েছে, সেটা গতিশক্তিতে পরিণত হয়। তাও বললাম কি, কোন ধনুকের দড়ির মধ্যে তীর নিয়ে টানলে ধনুকের আকারের পরিবর্তন হয়, ধনুকের মধ্যে স্মৃতিশক্তি সৃষ্টি হয়। ছেড়ে দিলে কি হয়ে যায়? আবার গতিশক্তিতে রূপান্তরিত হয়। তারপর যে দম দেওয়া ঘড়ি, আমরা ছোটবেলা দেখেছি, আগে দেখেছি, দম দেওয়া ঘড়িতে দেখেছি যে ঘড়ির মধ্যে দম দেওয়া হয়, দম দিলে ঘোরানো হয়, দম দিলে কি হয়? ওর মধ্যে স্প্রিংটা কি হয়? সংকুচিত হয়ে যায়, স্প্রিং এর আকার কমে যায়। মানে কি? স্প্রিং এর আকার, সেখানে স্প্রিং এর আকার পরিবর্তন হচ্ছে, মানে স্প্রিং এর মধ্যে কি সৃষ্টি হচ্ছে এখানটায়? সেই তারপর ছেড়ে দিলে ঘড়িটা আস্তে টাক করে চলা শুরু করে, ঘড়িটা টাক করে চলা শুরু করে। হ্যাঁ, এখন আর নেই, আমার বাবা ছিল। এই কথা দেখো, একটি 6 কেজি ভরের বস্তুকে আমি কি করলাম? একটি 6 কেজি ভরের বস্তুকে প্রথমে আমি কি করলাম? একটি 6 কেজি ভরের বস্তুকে প্রথমে আমি 15 মিটার উচ্চতায় নিয়ে এলাম। কোথায় নিয়ে এলাম? 15 মিটার উচ্চতায় নিয়ে এসলাম। 6 কেজি ভরের বস্তুকে আমি কি করলাম? 15 মিটার উচ্চতায় আমি নিয়ে এলাম, ঠিক আছে? তখন কৃতকার্য করতে কত করতে হবে? একটি 6 কেজি ভরের বস্তুকে 15 মিটার উপরে তুলতে কত কৃতকার্য করতে হবে? উপর থেকে নিচে নিয়ে যেতে কত কৃতকার্য করতে হবে? তারপর আছে আবার সেই বস্তুটাকে 5 মিটার উচ্চতায় নিয়ে আসতে, মানে উপর থেকে 5 মিটার উপরে উচ্চতায় নিয়ে আসতে, মানে এই উচ্চতা কত হবে? তখন কৃতকার্যের পরিমাণ কত হবে? আবার বলছে মোট কৃতকার্যের পরিমাণ কত হবে? চালাও। বস্তুর ভর কত? 6 কেজি। একটি 6 কেজি ভরের বস্তুকে 15 মিটার উপরে তুলতে কত কার্য করতে হবে? আবার সেই বস্তুটাকে 5 মিটার উচ্চতায় নিয়ে আসতে কত কার্য করতে হবে? এবং মোট কৃতকার্যের পরিমাণ বা মোট কার্যের পরিমাণ কত হবে? তিনটে অঙ্ক একসাথে মার্চ করে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? অবশ্যই আগেটা হয়ে গেছে। হ্যাঁ, কত হচ্ছে উত্তর? আগেটা দেখো, একজন মানুষের ওজন কত? কোথায়? 40 কেজি। সে 10 কেজি জলকে ভূমি থেকে 10 মিটার উপরে তুললো। একজন ব্যক্তি কি বলছে? 10 কেজি জলের বালতি বলতে মনে করো, তাই না? ভূমি থেকে কত মিটার উপরে তুলেছে? 10 মিটার। এই ওজন কত? ভর কত? 10 কেজি, তাই তো? তোরা কোথায় ভুল করেছি আমি জানি। এখানে কার্য সমান কি হবে?
এখানে কার্য ডব্লিউ সমান এমজিএইচ দিয়ে করলে হবে। একই তো, একই তো, একই। এফএস মানে কি, এফএস 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 কি লিখবি, এমজিএইচ লিখবি তো, তাই তো? এমজিএইচ লিখলাম, কি লিখলাম আমি? এমজিএইচ। এটা এম তো, এম মানে কত হবে এখানটায়? এম জি এম, সরি, এফ অভিকর্ষ সমান কত হবে? এফ সমান কত হবে? এম জি। আর এখানে এস কত? 10। দেখো এখানটা ভালো করে দেখো, এখানটা এখানে বস্তুটা কাকের উপরে তোলা হয়েছে? 10 কেজি ভরের বস্তুকে 10 হবে এখানটা। না, এ কি সে ব্যক্তিটা কি উপরে দিকে উঠছে? এখানে ব্যক্তি কি উপরে উঠছে? সে অঙ্কটা কি ছিল? 10 সে বোঝা নিয়ে উপরের দিকে উঠছে, সেও উঠছিল আর তার মালটা উঠছিল উপরের দিকে। 9.8 ইন্টু এইচ কত? হ্যাঁ, 980 জুল। কি বুঝতে পারলি? বুঝতে পারলি না? এখানে কে উঠেছে, কার স্মরণ হয়েছে এখানটা? আগে শেষে প্রথম যে অঙ্কটা করেছিলাম আজকের দিনে, সিঁড়ি দিয়ে উপরে উঠছিল একটা মাল বোঝাই নিয়ে, সে উঠছে, সিঁড়ি উঠছে তো, সরি সিঁড়িটা সে উঠছে, বোঝাও উঠছে তো, তখন সেখানে মোট বল লাগছিল 980 জুল। ওয়াট কার্যবার, ওয়াট কি রে? দেখো এগুলো, দেখো এটা এগুলো তুলেছো? এবার দেখো, প্রথমে দেখো এখানে 3টে অংশ আছে। প্রথমে এই অঙ্কটা 3টে অংশ আছে। প্রথমে বস্তুটাকে কি করা হয়েছে? প্রথমে 6 কেজি ভরের বস্তুকে কোথায় তোলা হয়েছে? 4 মিটার, মানে আপওয়ার্ড কার্য। প্রথমে আপওয়ার্ড দেখো, আপওয়ার্ড বা উপরের দিকে আপওয়ার্ড দেখো প্রথমে। এটা হচ্ছে অলিম্পিয়াডে পড়েছিল অঙ্কটা, অলিম্পিয়াড পরীক্ষায় পড়েছিল, ঠিক আছে? সায়েন্স ফিজিক্স অলিম্পিয়াডে পড়েছিল এটা। এটা কি ফিজিক্স অলিম্পিয়াডে অঙ্কটা পড়েছিল? বলছে কি ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড, তোমাদের এইসব অলিম্পিয়াড না। কি বলছি আমি? ন্যাশনাল অলিম্পিয়াড, ন্যাশনাল অলিম্পিয়াড বলছি। 15 কেজি ভরের 5-6 কেজি ভরের বস্তুকে কত উচ্চতা তুলেছি আমি? 15 মিটার। আপওয়ার্ড তখন কার্য কত? এমজিএইচ তো, কার্য সমান এমজিএইচ। এফএস মানে এমজিএইচ আসবে, দেখ বলকে তো ভাঙা হচ্ছে। হ্যাঁ সেটাই তো। তা ডব্লিউ সমান কত? এম কত এখানটায়? 6, জি কত? 9.8, আর এইচ কত? 15 জুল। কত হচ্ছে উত্তর? 882। 882 জুল। প্লাস একটা হয়ে গেল। এবার আমরা কি করব? জীবন অভিকর্ষ ত্বরণ আবার কি? এখন কি পড়ছিস? জি মানে কি? অভিকর্ষ ত্বরণ 9.8। এবার দেখো, এবার আবার এবার দেখো, এবার বস্তু দ্বিতীয় ইনওয়ার্ড কি হচ্ছে? এবার কি নিচের দিকে নামা হচ্ছে, ডাউনওয়ার্ড মনে করো। হ্যাঁ, আগে ডাউনওয়ার্ড কোথায় ছিল বস্তুটা? আর এখান থেকে এখানে আসছে, এটা ধরবো না আমরা। হ্যাঁ, অ্যাকচুয়ালি -10 মিটার ধরবো, নিচের দিকে সরান হচ্ছে। এটা তুমি দুটো সূত্র করতে পারো, এটা তুমি দুটো সূত্র অনুযায়ী করতে পারো। আমি করে দিচ্ছি, দুটোই করে দিচ্ছি। দেখো ডাউনওয়ার্ড লেখো, ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড কি হচ্ছে? ডব্লিউ সমান কি? একটা সূত্র পড়েছিলাম কি আমরা? একটা সূত্র কি পড়েছিলাম? mgh2 মাইনাস mgh1 পড়েছিলাম তো। এই সূত্র করতে পারো। দেখো পড়াচ্ছি, এটা নর্মাল সূত্র, এই সূত্র হবে। কোনটা হবে তখন এটা দেখতে হবে আমায়, কত মিটার এটা। এটা কত? 10। করাচ্ছি, সেটা করাচ্ছি। mgh1 কত? কমন নিয়ে নাও, mg কমন নাও, h2 মাইনাস h1। আচ্ছা h2 কত এখানটায়? h2 কত এখানটায়? 5।
10 না 5 এটা। এখন উচ্চতা কি দেখা হয় সবসময়? কোথা থেকে দেখা হয় উচ্চতা? উচ্চতা সবসময় দেখা হবে কার কিসের ভিত্তিতে? নির্দেশ তলের ভিত্তিতে দেখতে হবে। এখানে h2 কত অ্যাকচুয়ালি? 5। বলছে বস্তুটি 5 মিটার, বস্তুটিকে 5 মিটার উচ্চতায় নিয়ে আসা হলো। এখানে h2 পাবে। বস্তুটিকে কোথায় নিয়ে আসা হয়েছে? 5 মিটার উপরে ছিল। এই চমান এসে কোথায়? 5 মিটারে। mg 5 মাইনাস কত? 15। এম মানে এম এর কত? 6 গুণিত 9.8 মাইনাস আসবে অ্যাকচুয়ালি। এই কার্যটা মাইনাস হবে, ঠিক আছে? ইনটু 10 মাইনাস আগে দিয়ে দিচ্ছি আমি। কার্য তো মাইনাস হতেই পারে না, হয় না? 98 ইন্টু 6 করো। 98 ইন্টু 6 500। এটা তো মানে এই আরে মাইনাস মাইনাস সামনে করে দিয়েছি তো, মাইনাস সামনে করে দিয়েছি। মাইনাস 588 জুল। সে তো দেখি আমি করে নিই। 848 হবে, ঠিক আছে। 5 মাইনাস 15 হ্যাঁ কি h তো বাদ এর মান এই মান অন্তিম অন্তিম আয়তন অন্তিম উচ্চতা কত? প্রথমে 6 কেজি ভরের একটি বস্তুকে, ছবি পাশে আঁকতে হবে। একটি 6 কেজি ভরের বস্তুকে প্রথমে 15 মিটার উপরে তোলা হলো, মানে এখানে h1 কত? 15 মিটার। তখন কৃতকার্য কত হবে? W সমান mg h, সূত্র ডাইরেক্ট বসিয়েছি আমি, ঠিক আছে? 882 জুল। এবার বলছে আবার বস্তুটিকে 5 মিটার উচ্চতায় নিয়ে আসা হলো। 5 মিটার উচ্চতায় নিয়ে আসা হলো মানে কি? ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উচ্চতায় নিয়ে এসেছি আমি। এই জন্য অঙ্কটা অলিম্পিয়াডে পড়েছে, ঠিক আছে? তখন কৃতকার্য কত হবে? এই সূত্র বলো। আমরা জানি কি কৃতকার্য সমান কি? mgh2 মাইনাস mgh1 করেছিলাম আমি। mg কমন নাও। h2 মানে কত? এটা h2 5, h1 মানে আগের উচ্চতা 15, আর মাইনাস 10 মানে মাইনাস সামনে করে দিয়েছি আমি। তারপর মান বসিয়েছি, এম এর মান 6, জি এর মান 9.8, এটা 10 হলে মাইনাস 288। এটাকে আরেকটা পদ্ধতি কেমন করবে? w সমান কি mgh করবে। কি করবে? mgh। m কত এখানে? 6, g কত? 9.8 ইন্টু 10 হবে না এখানে কত? এই 10টা ডাইরেক্ট করবো, তখন ছবিটা আঁকতে হবে। মাইনাস জুল। একই উত্তর তো একই হবে, খুব সমস্যা নেই। মাইনাস 588 জুল। এবার কি বলেছে? মোট কৃতকার্যের পরিমাণ। মোট কৃতকার্য টোটাল mgh। এটা কি mgh? এই উচ্চতা দেখবো, শুধু দেখবো এই উচ্চতাটা। কোন উচ্চতা বলো তো? শুধু 5 মিটার উচ্চতা। কেন বলছি এখানে এখন ফাইনাল মোট কার্য মানে কি? অ্যাকচুয়াল মোট কার্য কত? এইটুকু উচ্চতায় উঠতে যত কার্য, এইটুকু উচ্চতায় উঠতে যত কার্য। 6 ইন্টু 9.8 ইন্টু 5 জুল। কত হচ্ছে? কত হচ্ছে? 294 জুল, তাই তো? এটাকে এমনি ডবল ডবল আরেকটা প্রসেস কি? এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল করো। (882 প্লাস মাইনাস 588) মানে 882 মাইনাস 588 জুল। কত হচ্ছে? 294। মানে এখানে কি বলছে? মোট কৃতকার্য দেখতে হবে কত? ভূমি থেকে কত উচ্চতা আছে, ভূমি থেকে এইসব দেখার দরকার নেই আর আমার। তাহলে আগের দিন আমরা পড়বো গতিশক্তি।
আগের দিন আমরা পড়বো কি গতিশক্তি, ঠিক আছে ঠিক আছে। হুম। এখানে কি ছুটি? তাহলে আগের দিন আমরা শুধু পড়বো গতিশক্তি আর শক্তির সংরক্ষণ সূত্র। ওকে, তোমার সে ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে, ঠিক আছে। টাটা, বাই বাই।